ধরুন আপনি একটা কোম্পানির সিটিও অথবা চিফ সিকিউরিটি অফিসার অথবা সিকিউরিটির কাজে নিয়োজিত আছেন। আপনি বেশ বহু বছর ধরে কাজ করতেছেন। আপনার সুন্দর একটা ব্যাকআপ মানে সিকিউরিটি প্ল্যান আছে। সিস্টেম খুব সুন্দর মতো চলতেছে, কোনো সমস্যা নাই। হঠাৎ করে দেখলেন যে আপনার র্যানসামওয়্যার অ্যাটাক হয়েছে। তো সেক্ষেত্রে আমরা কি করি সাধারণত? হ্যাকারকে র্যানসাম পে না করার চেষ্টা করি। প্রথমে আমাদের প্ল্যান থাকে যে আমাদের যে ব্যাকআপ সিস্টেম থাকে সেখান থেকে সিস্টেম আপ অ্যান্ড রান করা। আমরা সুন্দরভাবে সিস্টেম ব্যাকআপ রান করে দিলাম, কিন্তু সমস্যা কি দেখা গেল, যেহেতু সব ইনফরমেশন হ্যাকারের কাছে আছে, হ্যাকার ওটাকে ডিক্রিপ্ট করতে লাগলো। ডিক্রিপ্ট করে ইমেল অ্যাড্রেস, কন্ট্যাক্ট নাম্বার, সব বিষয়গুলো ওরা পেল। এরপরে ধরেন যে এরকম একটা মেসেজ লিখলো যে আপনি এবিসি কমিউনিকেশন বা এবিসি টেলিকমে আপনি জব করেন, তো আপনার কিছু ইনফরমেশন আমার কাছে আছে যেগুলো আপনার কোম্পানি এখনো র্যানসাম পে করে নাই বা মানি পে করে নাই। তো এগুলা আমরা খুব শীঘ্রই পাবলিশ করে দেব। তখন এমপ্লয়ীদের মধ্যে সাধারণত একটা ভয় কাজ করবে। আহ, অথবা দেখেন যে টেলিকম আপনার বিভিন্ন ধরনের অপোনেন্ট থাকতে পারে, বিভিন্ন প্রতিযোগী থাকতে পারে। আর তাদেরকে এরকম একটা মেসেজ পাঠালো যে কিছু আমাদের ইম্পর্টেন্ট ইনফরমেশন আছে অমুক এবিসি কমিউনিকেশনের, তো তোমাদেরকে আমরা ডিসক্লোজ করে দেবো, তোমাদেরকে আমরা দিয়ে দিব ওটা। তো অথবা ধরেন আপনি একটা হেলথ কেয়ার, তো একটা কম এলাকার হসপিটালের যত ইনফরমেশন থাকে, পেশেন্টের সব ইনফরমেশন ওরা পেয়ে গেছে। ধরেন যে বিগত 30 বছরের একটা ইনফরমেশন পাইলো, তো ওরা কি করবে? পেশেন্টের নাম, পেশেন্টের ইমেল অথবা ফোন নাম্বার পাইলো এবং ওদেরকে বললো যে এরকম আহ, আপনি 1992 সালে একটা অপারেশন করাইছিলেন, আহ, তো সেই রিপোর্টটা আমাদের কাছে আছে। তো এরকম অমুক হসপিটাল র্যানসাম পে করে নাই, তো এই ইনফরমেশন গুলো আমরা ছড়িয়ে দেবো বা পাবলিশ করে দেবো। তো সেক্ষেত্রে বিষয়টা এরকম হয় যে হ্যাকারদের বিভিন্ন ধরনের অপশন থাকে লাইফ রুইন করে দেওয়ার জন্য। হয়তোবা আমি সিস্টেম আপ রান করলাম, কিন্তু ওদের বিভিন্ন ধরনের ডেটা থাকে যেটা নিয়ে কোম্পানির রেপুটেশন বলেন অথবা বিভিন্নভাবে হ্যারাসমেন্ট করতে পারে। তো এখন আমরা কি করতে পারি র্যানসামওয়্যার থেকে রক্ষা পাওয়ার জন্য বা এই ধরনের অ্যাটাক থেকে রক্ষা পাওয়ার জন্য? সাধারণত সাইবার সিকিউরিটি প্ল্যান আমরা দুই ধরনের দেখে থাকি, একটা প্রোঅ্যাক্টিভ, রিঅ্যাক্টিভ। প্রোঅ্যাক্টিভটা হচ্ছে কি যে ঘটনা ঘটার আগে আমরা যে সব প্ল্যান করি সেগুলা। রিঅ্যাক্টিভটা হচ্ছে ঘটনা ঘটে যাওয়ার পরে। তো মেনলি আজকে প্রোঅ্যাক্টিভ, ঘটনা ঘটার আগে কি করতে পারি সে বিষয়ে কথা বলি। তো তার আগে বলি যে এই র্যানসমওয়্যার এটা ডে বাই ডে বাড়তেই আছে। আগে যেমন যদি আমরা বলি যে 2024 সালে অ্যাভারেজ কস্ট ছিল প্রায় $3 থেকে $4 মিলিয়ন র্যানসামওয়্যার ক্ষেত্রে। তার আগের তার আগে বিগত কয়েক বছর আগে যেমন ছিল 2 মিলিয়ন বা $2.5 মিলিয়ন। আর এটা বাড়তেই থাকবে, এটা কমবে না। তো সেক্ষেত্রে আমাদের প্রোঅ্যাক্টিভ প্ল্যানটা খুব সুন্দর হওয়া জরুরি। যেমন ধরেন যে প্রথমে আমরা বলি যে আমাদেরকে নির্দিষ্ট একটা ফ্রেমওয়ার্ক ফলো করতে হবে। আম, যেমন এনআইএসটি, সিএসএফ, সিআইএস, আইওসও, অথবা আপনি যদি পেমেন্ট আর কার্ড ডাটা কোম্পানি হন তাহলে পিসিআই ডিডিএস, অথবা ক্লাউড সিকিউরিটির জন্য ক্লাউড সিকিউরিটি ফ্রেমওয়ার্ক আছে, অথবা হেলথ ইনফরমেশন ট্রাস্ট অ্যালায়েন্স অথবা হাই ট্রাস্ট বলে। বিভিন্ন ধরনের ফ্রেমওয়ার্ক আছে, এই ফ্রেমওয়ার্কগুলো ফলো করে আমাদেরকে আমাদের প্ল্যানগুলা সাজিয়ে তোলা উচিত। তারপরে জিরো ট্রাস্ট ইমপ্লিমেন্টেশন একটা গুরুত্বপূর্ণ বিষয়ে দাঁড়িয়েছে এখন, সে বিষয়ে মনোযোগ দেওয়া উচিত।
পরে বলব পেন টেস্ট। পেন টেস্ট হচ্ছে যে শুধুমাত্র এক্সটার্নাল পেন টেস্ট না, ইন্টারনাল পেন টেস্টও করা উচিত এবং বছর অন্তত ২ বার পেন টেস্ট করা উচিত। সেক্ষেত্রে আমার এক্সটার্নাল এবং ইন্টারনাল বোথ কি ধরনের আমাদের এক্সপোজার আছে সেগুলো ফাইন্ড করা, কি ভালনারেবিলিটি আছে সেগুলো ফাইন্ড করতে হেল্প করে। কোলাবোরেশন আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস, যে বিভিন্ন যারা সিকিউরিটি সার্ভিস প্রোভাইড করে তাদের সাথে কোলাবোরেশন থাকতে হবে। ওয়ার্স্ট কেস সিনারিওতে তাদের কাছে যেন হেল্প পান। আরেকটা বিষয় হচ্ছে ইনসিডেন্ট রেসপন্স, যেটা আমরা রিঅ্যাক্টিভ বলতে পারি, যে ঘটনা ঘটে গেল, আমাদের প্ল্যানটা এখন কি হবে। আম, যেমন ধরেন ফায়ার ড্রিল হয় বছরে ১ বার অথবা ২ বার। ফায়ার ড্রিলে কি হয়, ওরা হচ্ছে ফেক একটা ফায়ার অ্যালার্ম সেট করে রাখে এবং দেখে আসলে যে ফায়ার অ্যালার্ম ঠিক মতো কাজ করতে পারতেছে কিনা বা ঠিক মতো কাজ হচ্ছে নাকি, এরপরে টেস্ট করে। ঠিক সেরকমই আমাদের ইনসিডেন্ট রেসপন্সের জন্য একটা ড্রিল থাকা উচিত, অ্যাটলিস্ট টয়েস বছরে ২ বার। আমরা দেখবো যে ইনসিডেন্ট রেসপন্স প্ল্যানটা ঠিকমতো কাজ করতেছে নাকি। আরো কিছু বিষয় আছে, আহ, যেমন ধরেন কিছু, যেমন এমএফএ, মাল্টি ফ্যাক্টর অথেন্টিকেশন অথবা 2FA ইমপ্লিমেন্ট করা, টাইম টু টাইম প্যাচ করা, প্যাচিং অথবা আপগ্রেড করা, সিস্টেম আপগ্রেড করা, যত ভালনারেবিলিটি আছে সেগুলো দেখা। যেমন ওল্ড সিস্টেম যদি থাকে, বেশিরভাগই ওল্ড সিস্টেমের বিভিন্ন ধরনের ভালনারেবিলিটি থাকে, সেক্ষেত্রে প্যাচিং বা আপ টু ডেট থাকা গুরুত্বপূর্ণ। ব্যাকআপ, সুন্দর একটা ব্যাকআপ প্ল্যান অথবা ব্যাকআপ থাকতে হবে। চেঞ্জ ম্যানেজমেন্ট থাকতে হবে। মনে করেন আপনার কোম্পানিতে ৫০ জন ইঞ্জিনিয়ার আছে, তো সেক্ষেত্রে চেঞ্জ ম্যানেজমেন্ট খুব গুরুত্বপূর্ণ। সিকিউর ওয়াইফাই ইউজ করেন, ইউজ এনক্রিপশন যে কোনো ক্ষেত্রে। ধরেন যে আপনি একটা ইমেল পাঠালেন, সেক্ষেত্রে এনক্রিপ্টেড ইমেল পাঠান যদি কোনো একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন ওর মধ্যে থাকে। নেটওয়ার্ক সেগমেন্ট করা খুবই জরুরি, নেটওয়ার্ক সেগমেন্ট করা যেতে পারে। কন্ট্রোল, যেমন ধরেন রিমুভেবল মিডিয়া আছে, বিভিন্ন ধরনের সিডি আগে আমরা খুব ব্যবহার করতাম, সিডি ব্লক করে দেন। ফ্লাশ ড্রাইভ, যে কেউ ফ্লাশ ড্রাইভ আপনার কোম্পানির কম্পিউটারে প্লাগ ইন করতে পারবে না, এটাও টার্ন অফ করে দিতে হবে। আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ডিএনএস সিকিউরিটি। অনেকে আমরা ডিএনএস সিকিউরিটি নিয়ে তেমনটা ভাবি না, ডিএনএস সিকিউরিটি নিয়ে ভাবা উচিত। ইমেল সিকিউরিটি নিয়ে ভাবা উচিত। আহ, বিভিন্ন ধরনের কোম্পানি আছে যারা ইমেল সিকিউরিটি খুব সুন্দর প্রোভাইড করে, যেমন ধরেন মাইমক্যাস্ট অথবা সিসকো ইমেল সিকিউরিটি অ্যাপ্লায়েন্স আছে। এটা নির্ভর করবে আপনার কোম্পানি কেমন, কত বড় কোম্পানি, সেটার উপর নির্ভর করে কি ধরনের আপনার সিকিউরিটি দরকার আছে। আহ, যেমন ধরেন যে স্যান্ডবক্সিং, কোনো আননোন সিগনেচার যদি হয়, নিউ কোনো অ্যাটাক হয়, সেক্ষেত্রে আপনি স্যান্ডবক্স থাকা উচিত। আপনি দেখবেন, ফাইন্ড করবেন, যেটা হেল্প করবে পরবর্তীতে। তো যাই হোক, আজকে এতটুকুই সাইবার সিকিউরিটি, আই মিন র্যানসামওয়্যার সিকিউরিটি নিয়ে। ধন্যবাদ সময় সময় দেওয়ার জন্য। আশা করি আরেকবার নতুন কিছু নিয়ে আসবো। ধন্যবাদ, ভালো থাকবেন।